नमस्कार श्रोता बंधुरा, आमी स्वागता। एसो गल्प शोनाई चैनेलेर आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत जानाई। आज आपनारा शुनबेन हेमेंद्र कुमार रायेर लेखा भौतिक गल्प रामस्वामीर उपलमणि। गल्प पाठ शुरू करबार आगे आपनादेर सकलेर काछे आमार बिनीत अनुरोध, यदि आमार उपस्थापना भालो लागे ताहले এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। ভিডিওটি আপনার বন্ধু পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন। এছাড়াও যদি এখনো এসো গল্প শোনাই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে রাখবেন। এতে চ্যানেলে নতুন কোনো গল্প বা উপন্যাস আপলোড হওয়া মাত্রই আপনাদের ডিভাইসে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার একান্ত কাম্য। শুরু করছি ভৌতিক গল্প রামস্বামীর উপলমণি। এটি একটি আশ্চর্য সত্য ঘটনা। কাহিনী যিনি বলছেন তার নাম টি.ডব্লিউ. ড্রেসার। তিনি সওদাগরি জাহাজের বেতার বিভাগের পদস্থ কর্মচারী। সে আজ 25 বছর আগের কথা। নানা জাহাজে চাকরি নিয়ে নানাবার নানা দেশে বারবার আসা যাওয়া করতে হয়েছে। তখন আমার বেপরোয়া উদ্দাম যৌবন। দুনিয়ার অলৌকিক কোনো কিছু শুনলে একেবারেই বিশ্বাস করতুম না, কিন্তু রামস্বামী আমার সেই বিশ্বাসের মূল আলগা করে দিয়েছে। রামস্বামীর সঙ্গে আমার আলাপ হয়েছিল বোম্বাই শহরে গিয়ে। বারংবার দেখা সাক্ষাতে আমাদের আলাপ বেশ ঘনিষ্ঠ হয়েছিল। তখন তাকে দেখলে খুশি হতুম, কিন্তু এখন তার দেখা পাওয়া তো দূরের কথা, তাকে মনে পড়লেও আমার হৃৎকম্প উপস্থিত হয়। সেবার আমি এল্লারম্যান উইলসন কোম্পানির ওথেলো জাহাজে চেপে বোম্বাই শহরে গিয়ে পৌঁছেছিলুম। রামস্বামীও জাহাজে এসে উঠল। বন্দরে যে কোনো জাহাজ এলেই সে তার উপরে উঠতে ছাড়ত না। সে জহুরি, তার ব্যবসায় ছিল রত্ন বিকিকিনি। জাহাজে জাহাজে সে খরিদ্দার সন্ধান করত। পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্টখাট্ট মানুষটি, মাথা ভরা ঘন কৃষ্ণ চুল, ফিটফাট সাদা ধবধবে পোশাক। তার কাছে সর্বদাই থাকত মোড়কে মোড়কে মোড়া বহু মূল্যের বা স্বল্প মূল্যের বিবিধ রত্ন বা প্রস্তর। এমন নাবিক ছিল না যে বোম্বাই শহরে গিয়েছে অথচ রামস্বামীর সঙ্গে চেনাশোনা হয়নি। সেদিন সকাল 10:30। সূর্যের নিষ্ঠুর কিরণে চারিদিক উত্তপ্ত। নিজের কামরায় শুয়ে একখানা ডিটেকটিভ গল্পের বই পড়ছি, এমন সময় দরজার ওপরে করাঘাত। বেরিয়ে দেখি রামস্বামী। একমুখ হেসে বললে, কিছু কিনবেন? বলেই পকেট থেকে বার করে ফেললে গোটা কয়েক মোড়ক। বললুম, যা কিনবার আগেই কিনেছি, আজ আর কিছু নয়। বেশ, তাই সই, তবে একটা অনুরোধ, একখানা কাগজ দিতে পারেন? প্যাড থেকে একখানা কাগজ টেনে নিয়ে তাকে দিলুম। আমার সামনে 3টে মোড়ক রেখে দিয়ে একটা ময়লা ও কিছু ছেঁড়া মোড়ক নিয়ে রামস্বামী আমার দেওয়া কাগজখানার ওপরে উপুড় করে ধরলে। ঝরঝর করে ঝরে পড়ল একরাশ টুকরো টুকরো হীরা। গুনতিতে 100 খানেকের কম নয়। আমার দিকে পিছন ফিরে সে হীরেগুলো বেছে বেছে গুছিয়ে রাখতে লাগলো। আমি একটা মোড়ক কৌতূহলী হয়ে খুলে ফেললুম। ভিতরে রয়েছে 3খানা চমৎকার উপলমণি। তার মধ্যে বিশেষ করে একখানা হচ্ছে যার পর নাই অপূর্ব। উপলের তেমন বর্ণবৈচিত্র্য আর কখনো দেখিনি। মনে এমন দুর্মতি জাগলো যে কিছুতেই লোভ সামলাতে পারলুম না। উপলখানা সরিয়ে ফেললুম। জীবনে সেই আমার প্রথম এবং শেষ চুরি। কিছুই আন্দাজ করতে না পেরে রামস্বামী তার মালপত্তর নিয়ে বিদায় গ্রহণ করলে। আমিও হাঁপ ছেড়ে বাঁচলুম। পরদিনই আমাদের জাহাজ বোম্বাই ছাড়ল। পরপর 7 সপ্তাহ কেটে গেল সমুদ্রের ওপরেই।
প্রতিদিনই মুগ্ধ চোখে উপলখানা দেখি আর নাড়াচাড়া করি। তারপর বিলাতে ফিরে উপলখানা মাকে উপহার দিলুম। মা সেখানা পদকের মতো কণ্ঠদেশে ধারণ করলেন। কিছুদিন পরেই রামস্বামীর কাছ থেকে একখানা টেলিগ্রাম পেলুম। সে লিখেছে, সাহেব, দয়া করে উপলখানা ডাকে ফেরত পাঠাও, নইলে তোমার অনিষ্ট হবে। মনে মনে ভীত হয়েও আমি দোষ মানলুম না। জবাবে জানালুম, উপল আমি পাইনি, এটা তোমার মনের ভুল। উত্তরে আর কোনো তার এলো না দেখে আমি হাঁপ ছেড়ে বাঁচলুম। কিছুদিন পরে আমাদের জাহাজ আবার আলেকজান্দ্রিয়া, সুয়েজ ও এডেন হয়ে বোম্বাই বন্দরে গিয়ে নোঙর ফেললে। তারপর দিনই যা ভয় করেছিলুম তাই। বেলা তখন 10টা। আমার কামরায় করাঘাত। কম্পিত স্বরে বললুম, ভেতরে এসো। রামস্বামী ঘরে ঢুকল। তার চেহারা দেখে আমার চমক লাগলো। তার মাথার চুল উস্কো খুস্কো, তার পোশাক ময়লা, তার তামাটে ত্বকের ভিতর থেকে ফুটে উঠেছে কেমন একটা ভয়াবহ পাণ্ডু বর্ণ, এবং তার চোখ দুটো বসে গিয়েছে ভেতর দিকে। সবিস্ময়ে জিজ্ঞাসা করলুম, রামস্বামী, কি হয়েছে তোমার? আমার প্রশ্নের জবাব না দিয়ে সে বললে, সাহেব, দয়া করে উপলখানা ফিরিয়ে দিন। ওটা বিক্রির জন্যে নয়, ওটা আমার নিজস্ব জিনিস। ওটা না পেলে আমার মহা অমঙ্গল হবে, আর ওটা কাছে রাখলে তোমারও মঙ্গল হবে না। মনে মনে নিজেকে ধিক্কার দিয়ে প্রকাশ্যে বললুম, রামস্বামী, উপলখানা আমার কাছে থাকলে আমি নিশ্চয়ই তোমাকে ফিরিয়ে দিতুম। এ যেন নিজের মুখেই নিজের অপরাধ স্বীকার করা হলো। পর মুহূর্তেই রামস্বামী যেন পাগল হয়ে গেল। থরহরি কম্পমান দেহে 2 হাত 2 দিকে ছড়িয়ে সে নিজের ভাষায় চিৎকার করে কী সব বলতে লাগলো। আমি আর সইতে পারলুম না। তাড়াতাড়ি নিজের কামরা ছেড়ে বেরিয়ে পড়লুম। কিন্তু রামস্বামী তবু আমার সঙ্গ ছাড়ল না। পিছু পিছু আসতে লাগলো, কখনো বকতে বকতে, কখনো চেঁচাতে চেঁচাতে, এবং কখনো মিনতি করতে করতে। তারপর অন্য একটা ঘরে ঢুকে আমি ভেতর থেকে দরজা বন্ধ করে দিলুম। অনেকক্ষণ ভেবে চিনতে শেষটা স্থির করলুম, এ পাপের প্রায়শ্চিত্ত করব, রামস্বামীর জিনিস তাকেই আবার ফিরিয়ে দেব। সেই দিনই তার বাড়ির দিকে যাত্রা করলুম। কিন্তু সেখানে গিয়ে শুনলুম বাড়ির ভিতরে কারা উচ্চস্বরে কাঁদছে। পাশেই এক দর্জির দোকান। জিজ্ঞাসা করলুম, এখানে এত কান্নাকাটি কিসের? দর্জি বললে, রামস্বামী মারা পড়েছে। আমি বললুম, অসম্ভব, রামস্বামী আজ 4 ঘন্টা আগে আমার সঙ্গে দেখা করেছিল। দর্জি বললে, কি যে বলো সাহেব, রামস্বামী মারা গিয়েছে কাল 24 ঘন্টা আগে। আমার মনে উঠল ঝড়, বিস্ময়ের, আতঙ্কের, অনুতাপের ঝড়। যথাসময়ে দেশের বাড়িতে ফিরে দেখি মায়ের গলায় উপলমণির পদকখানা নেই। জিজ্ঞাসা করে জানলুম মা পদকখানা খুলে গহনার বাক্সে রেখে দিয়েছিলেন, কিন্তু কিছুদিন থেকে সেখানা পাওয়া যাচ্ছে না। শেষ হলো হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প রামস্বামীর উপলমণি। আজ এই পর্যন্তই। নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।